প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের প্রিয় বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত আজকের বিএনএস হোম স্কুল ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে বার্ষিক পরীক্ষার সিলেবাসের উপর আমাদের ক্লাস চলছে অনলাইনে, এবং তোমরা নিয়মিত অবশ্যই এই ক্লাসগুলো দেখছো এবং এসডব্লিউ করছো। তো আজকে ক্লাসটি সাজানো হয়েছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং নেওয়া হয়েছে হিসাব বিজ্ঞানের অধ্যায় 3 অর্থাৎ দ্রুতগতির দাখিলা পদ্ধতির সৃজনশীল 5। আমরা তোমাদের সাথে আজকে সৃজনশীল 5 নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমেই আমরা সৃজনশীল 5-এর প্রশ্নটি দেখে নিই। এবং সেই ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থী, তোমাদের কাছে অনুরোধ, তোমরা এই ক্লাসগুলো দেখাকালীন সময়ে তোমরা তোমাদের খাতা এবং বই নিয়ে তোমরা যদি বসে যাও এবং আমাদের অঙ্ক করার সাথে সাথে তোমরা যদি অঙ্কগুলো করে ফেলতে পারো, তাহলে তোমরা খুব চমৎকারভাবে শিখে ফেলতে পারবে। তো শিক্ষার্থী, তৃতীয় অধ্যায় সৃজনশীল 5, আমরা সৃজনশীল কি বলা আছে, জনাব খালেক শেখ 2017 সালের 1 জুলাই 1,20,000 টাকা এবং 75,000 টাকার পণ্য নিয়ে পিউ ট্রেডার্স নামে একটি ব্যবসা আরম্ভ করলেন। তার মানে উনি নগদ টাকা নিয়েছেন এবং পণ্য নিয়েছেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো ছিল নিম্নরূপ: জুলাই 4 নগদে 66,000 টাকার আসবাবপত্র ক্রয়, জুলাই 8 ধারে 85,000 টাকার পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল। এখানে খেয়াল করো, পণ্য বিক্রয় করিনি, পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া গেল। আমরা ফরমাশ পেয়েছি বা অর্ডার পেয়েছি, তার মানে আমরা পণ্য বিক্রয় করা হয়নি বা টাকাও পাওয়া হয়ে ওঠেনি। জুলাই 12 নগদে 30,000 টাকার পণ্য ক্রয় করা হলো। জুলাই 15 মাসিক 15,000 টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ করা হলো। এখানেও খেয়াল করো, আমরা একটা কর্মচারী নিয়োগ করেছি, কিন্তু কর্মচারীকে কোনো স্যালারি আমরা এখনও পরিশোধ করিনি, বেতন দেইনি, তার মানে আমাদের এটা কিন্তু কোনো লেনদেন নয়। জুলাই 20 ব্যবসায় প্রয়োজনীয় মণিহারি ক্রয় করে নগদ 8,000 টাকা প্রদান। এখানে আমরা জানি যে মণিহারি আমাদের জন্য হচ্ছে ছোটো ছোটো পেন্সিল, রাবার, স্কেল, এগুলো আমাদের জন্য ব্যয়। জুলাই 25 চেক দ্বারা বিক্রয়, তার মানে আমরা এখানে বিক্রি করেছি এবং চেক পেয়েছি 80,000 টাকা। জুলাই 30 মালিক কর্তৃক উত্তোলন 5,750 টাকা। এবার করণীয় কতে চেয়েছে লেনদেন নয় এমন ঘটনার মোট পরিমাণ নির্ণয় করো, এবং খতে বলেছে পিউ ট্রেডার্সের জুলাই মাসের লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, আর গতে বলেছে পিউ ট্রেডার্সের জুলাই মাস শেষে স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো। তো চলো আমরা লেনদেন নয়, এখানে লেনদেন নয় বলতে আমাদের লেনদেন আছে জুলাই মাসের 8 তারিখে পণ্য বিক্রয় আদেশ, এটা আমাদের লেনদেন নয়। অন্যদিকে জুলাই 15 তারিখ 15,000 টাকা বেতন একজন কর্মচারী নিয়োগ, এই দুটো হচ্ছে আমাদের ঘটনা, লেনদেন নয়, কারণ এখানে আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয়নি। তো এই দুটো বিষয় নিয়ে আমরা এখন করব এবং কয়ের শিরোনাম লিখব। আর নির্ণয় বলতে তোমরা জানো যে যখনই নির্ণয় করতে বলবে তখনই আমরা সাধারণত একটা ঘর এঁকে ফেলবো এবং প্রত্যেকটা অংশের শিরোনাম লিখব। যে প্রশ্নে যা বলা থাকবে তাই হচ্ছে আমাদের শিরোনাম। তোমরা সেক্ষেত্রে খেয়াল করো, কতে আমি লিখেছি লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ নির্ণয়, এবং যেখানে আমাদের ঘর বানিয়েছি তারিখ, বিবরণ, টাকা। তো চলো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খাতা নিয়ে বসেছ। আমাদের লেনদেনটি হচ্ছে 2017 সালের, এবং কোন মাসের গল্প? জুলাই মাসের গল্প। কোন ঘটনাগুলো লেনদেন নয়? পণ্য বিক্রয় আদেশ পাওয়া গেলো, যা হচ্ছে 8 তারিখ। তাহলে আমরা এখানে লিখব ধারে পণ্য বিক্রয়ের আদেশ পাওয়া বা ফরমাশ পাওয়া, এই বিষয়গুলো আমাদের লেনদেন নয়। মোট কত টাকা ছিল? 85,000 অর্থাৎ 85,000 টাকা। এরপর ছিল আমাদের জুলাই 15 একজন কর্মচারী নিয়োগ। এখানে আমরা কোনো নগদ টাকা পরিশোধ করিনি, তাই আমাদের এটা কোনো লেনদেন নয়, এবং সেটা ছিল 15,000 টাকা। এই দুটো আমাদের লেনদেন নয়, এবং আমরা যোগ করলে হচ্ছে শিক্ষার্থীরা 85 এবং 15 1 লক্ষ টাকা। আমরা এখানে কী লিখব? মোট। নিচে আমরা উত্তর লিখে ফেলব লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ 1 লক্ষ টাকা। হয়ে গেল আমাদের পেয়ে গেলাম আমরা 2 মার্ক।
সেক্ষেত্রে আমরা এখন তোমাদের সাথে আলোচনা করব খ অংশ নিয়ে। খ অংশ হচ্ছে পিউ ট্রেডার্সের জুলাই মাসের লেনদেনগুলোর কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয়। তো এই কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয়ে আমরা এখন তোমাদের জন্য লেনদেনগুলোকে আমরা কী করব, ডেবিট ক্রেডিট আকারে, অর্থাৎ উপরে ডেবিট নিচে ক্রেডিট, এই জাতীয় স্টাইলে আমরা বিশ্লেষণ করব। আমরা জানি প্রত্যেকটি লেনদেনের দুটি পক্ষ বিদ্যমান, একটি ডেবিট পক্ষ এবং একটি হচ্ছে ক্রেডিট পক্ষ। আর সেখানে আমাদের বলেছে কারণসহ, তার মানে কেন ডেবিট এবং কেন ক্রেডিট, সেই বিষয়টি আমরা এখানে ফুটিয়ে তুলব। তো তোমরা জানো যে আমরা হিসাব হচ্ছে 5 প্রকার: ব্যয়, আয়, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। এই 5 প্রকারকে আমরা ছোট্ট কবিতার মতো করে আমরা বানিয়েছি। ব্যয় সম্পদ উত্তোলন বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, আয় দায় মূলধন বাড়লে ক্রেডিট কমলে ডেবিট। এই সূত্রটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা অবশ্যই প্রত্যেকটি বিষয়ে ডেবিট ক্রেডিটগুলো তুমি নিজেরাই বিশ্লেষণ করতে পারবে। তো চলো আমরা এখন যে বিষয়গুলো হচ্ছে লেনদেনগুলোর আমরা কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয় করবো। তাহলে সেক্ষেত্রে প্রথমেই আমাদের রয়েছে 2017 সালের জুলাই মাসের 1 তারিখ। জুলাই মাসের 1 তারিখে মালিক নগদ টাকা এবং পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছে। যেহেতু প্রতিষ্ঠানে নগদ টাকা এসেছে তাই আমাদের কী হবে, নগদান হিসাব ডেবিট। কারণ আমরা যদি নগদ টাকা আসলে আমাদের কি হয়, ডেবিট হয়। কেন ডেবিট হয় সেটাও আমাদের লিখতে হবে। এবং এখানে টাকা পরিমাণ হচ্ছে 1,20,000 টাকা এবং নগদ টাকা হচ্ছে আমাদের জন্য সম্পদ। সম্পদ বাড়লে ডেবিট। অন্যদিকে পণ্য এসেছে, আমরা জানি যে পণ্য নিয়ে কোনো যাবে দেওয়া হয় না, পণ্য কোনো হিসাব লিখতে হয় না। সেই পণ্যর জায়গায় আমাদের লিখতে হবে ক্রয় হিসাব। আর এই ক্রয় করা পণ্য সেটাও আমাদের জন্য কি, ডেবিট। কত টাকা, 75,000 টাকা। এবং এখানে আমরা রিজন লিখব পণ্য কেনা বা পণ্য আনা আমাদের জন্য ব্যয় বৃদ্ধি। আর এই দুটো বিষয়ে এনেছে কে, মালিক। আর মালিক আনলে আমরা সেটাকে কি বলবো, মূলধন হিসাব ক্রেডিট। নগদ হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। আমরা ক্রেডিট ঘরে লিখছি ক্রেডিট। এবং টোটাল সব মিলে হচ্ছে আমাদের 1,95,000 টাকা। 3টি বিষয় মালিক এনেছে। কেন ক্রেডিট, সেই যুক্তিতে হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। কারণ মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট। এই হয়ে গেল আমাদের প্রথম লেনদেন। সেক্ষেত্রে জুলাই 4 নগদের 66,000 টাকা আসবাবপত্র ক্রয়। তাহলে এটা আমাদের লেনদেন। এখানে আমাদের আসবাবপত্র এসেছে, আসবাবপত্র আমাদের জন্য সম্পদ। সম্পদ বললে হচ্ছে ডেবিট, তাই আসবাবপত্র হিসাবকে আমরা কি বলবো, ডেবিট। কত টাকা, টাকা ঘরে লিখব 66,000, কারণে লিখব সম্পদ বৃদ্ধি। অন্যদিকে এই আসবাবপত্র ক্রয় করতে গিয়ে আমাদের নগদ টাকা চলে গেছে। নগদ টাকা হচ্ছে আমাদের জন্য সম্পদ, সুতরাং নগদান হিসাব হবে ক্রেডিট। টাকার পরিমাণ একই রকম থাকবে এবং কারণে লিখব সম্পদ হ্রাস। কারণ নগদ টাকা চলে যাওয়া মানে আমাদের সম্পদ কমা, সম্পদ কমলে ক্রেডিট হয়। জুলাই মাসে 8 তারিখ আমাদের লেনদেন নয়, তাই 8 তারিখ বিষয়টি আমরা আনবো না। আমরা চলে যাব 12 তারিখ। 12 তারিখে আছে নগদে 30,000 টাকার পণ্য ক্রয়। এখানে পণ্য ক্রয় করেছি, সুতরাং ক্রয় হিসাব আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে। ক্রয় হিসাব হবে ডেবিট এবং টাকার পরিমাণ হবে 30,000 টাকা। কারণে লিখব আমরা ব্যয় বৃদ্ধি। কিন্তু অন্যদিকে এই পণ্য ক্রয় করতে গিয়ে নগদ টাকা চলে যাওয়ায় সম্পদ কমে গিয়ে হয়েছে নগদান হিসাব ক্রেডিট। তাহলে টাকার পরিমাণ 30,000 টাকা এবং রিজনে লিখব সম্পদ হ্রাস। হয়ে গেল আমাদের 12 তারিখ। 15 তারিখ হচ্ছে আমাদের, দেখো, কর্মচারী নিয়োগ করা। সুতরাং কর্মচারী নিয়োগ করা হচ্ছে আমাদের লেনদেন নয়, সুতরাং এটা আমরা আনবো না। আমরা এখন চলে যাব পরবর্তী লেনদেন, অর্থাৎ 20 তারিখ। 20 তারিখে রয়েছে মণিহারি ক্রয় করে নগদে 8,000 টাকা প্রদান। মণিহারি মানে কলম, পেন্সিল, রাবার, স্কেল, এগুলো আমরা স্বল্প সময়ের জন্য ব্যবহার সুবিধার জন্য কিনে থাকি। তাই এই মণিহারি কেনা আমাদের জন্য ব্যয়, আর ব্যয় বাড়লে হচ্ছে আমাদের ডেবিট। সেই ক্ষেত্রে আমাদের টাকা পরিমাণ হচ্ছে 8,000 টাকা এবং রিজনে লিখব ব্যয় বৃদ্ধি। অন্যদিকে এই মণিহারি ক্রয় করার কারণে নগদ টাকা চলে যাওয়ায় সম্পদ কমে গিয়েছে, অর্থাৎ নগদান হিসাবকে আমরা বলবো ক্রেডিট।
অর্থাৎ সম্পদ হ্রাস। তাহলে মনিহারি ব্যয় এবং নগদ টাকা আমার সম্পদ, ব্যয় বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। এর পরবর্তী লেনদেন শিক্ষার্থীরা 25 তারিখ। 25 তারিখ হচ্ছে চেক দ্বারা বিক্রয়, অর্থাৎ আমরা বিক্রি করে কী হয়েছে, বিক্রি করে আমরা চেক পেয়েছি, আর চেক পেয়েছি মানে আমাদের ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমাদের ব্যাংকে টাকা বাড়বে, চেক পেলে সেই চেক আমাদের ভাঙানোর প্রয়োজন হলে আমাদের কী করতে হবে, ব্যাংকের সাহায্য নিতে হবে। আর চেক আমরা যখন ব্যাংকে জমা দেবো, সুতরাং ব্যাংক এই চেকের টাকা আদায় করে আমাদের ব্যাংকে জমা পরিমাণ বাড়িয়ে দিবে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, টাকার পরিমাণ হচ্ছে 80,000 টাকা, আমরা রিজনে লিখব সম্পদ বৃদ্ধি। অন্যদিকে এই চেক পেয়েছি কেন, কারণ বিক্রি করেছি, পণ্য বিক্রয় করেছি। তাহলে পণ্য বিক্রয় করাটা আমাদের জন্য কি, পণ্য বিক্রয় করা আমাদের জন্য আয়, আর আয় বাড়লে হচ্ছে ক্রেডিট। সুতরাং টাকা পরিমাণ একই, রিজনে লিখব আয় বৃদ্ধি, আয় বাড়লে ক্রেডিট, আয় কমলে ডেবিট। শেষ লেনদেন 30 তারিখ। 30 তারিখ হচ্ছে মালিক কর্তৃক উত্তোলন। মালিক প্রতিষ্ঠান থেকে উত্তোলন করেছে 5,750 টাকা। তাহলে সেখানে আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট। কেন, কারণ প্রতিষ্ঠান থেকে মালিক যদি কোনো জিনিস উত্তোলন করে তাহলে মালিকানার সত্ত্ব কমে যায়, আর মালিকানার সত্ত্ব কমে গেলে সেটা হয় ডেবিট। তাহলে আমরা এখানে লিখব উত্তোলন করা মানে হচ্ছে মালিকানার সত্ত্ব হ্রাস। অন্যদিকে এই উত্তোলন প্রতিষ্ঠান থেকে মালিক করেছে কি, নগদ টাকা নিয়ে গিয়েছে। কি উত্তোলন করেছে সেটা ব্যাপারে স্পষ্ট বলা নাই, তাহলে আমরা ধরে নিচ্ছি নগদ টাকা। আর নগদ টাকা আমাদের জন্য চলে যাওয়া মানে হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। যুক্তিতে লিখব সম্পদ হ্রাস। সেক্ষেত্রে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম ডেবিট ক্রেডিট এবং কারণ সহ। আশা করি তোমরা চমৎকারভাবে বুঝেছো। এই ব্যাপারে তোমাদের যদি কোনো জানার প্রয়োজন থাকে বা কোনো আগ্রহ থাকে, তোমরা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে বা মেসেঞ্জার আইডি দেওয়া আছে, তোমরা সেখানেও যোগাযোগ করতে পারো। তো তোমাদের সাথে আমরা এখন আলোচনা করব গ অংশ নিয়ে। গ অংশ হচ্ছে পিউ ট্রেডার্সের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয়। পিউ ট্রেডার্সের স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয়। এই স্বত্বাধিকার মানে মালিকানা সত্ত্ব, এবং মালিকানা সত্ত্ব মানে হচ্ছে যেখানে মূলধনের অর্থাৎ প্রতিষ্ঠানে যে মালিক যে ইনভেস্ট করে সেটা হচ্ছে মূলধন। মূলধনের সাথে আমাদের যত আয় হয় সেই আয়গুলো মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, কারণ এই প্রতিষ্ঠানের আয় ভোগ করার অধিকার একমাত্র মালিকের। তাই আয় যত বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব তত বৃদ্ধি পাবে। অন্যদিকে প্রতিষ্ঠানে যদি কোনো প্রকার ব্যয় হয় বা ক্ষতি হয় তাহলে ক্ষতিগ্রস্তটা কী হবে, মালিক। সুতরাং মালিকানা সত্ত্ব থেকে ব্যয় বা ক্ষতিগুলো বিয়োগ হবে। এবং প্রতিষ্ঠান থেকে যদি মালিক কোনো জিনিস উত্তোলন করে, নগদ টাকা বা পণ্য বা ব্যাংক থেকে টাকা, সেগুলোও কী হবে, মালিকানা সত্ত্বকে হ্রাস করবে বলে বিয়োগ হবে। তাহলে আমরা সামারাইজ কি, সামারাইজ হচ্ছে যে স্বত্বাধিকার সূত্র হচ্ছে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। এই বিষয় নিয়ে আমরা এখন এই অঙ্কটা স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করব। তো স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় গ। একই রকমভাবে নির্ণয় বললেই আমরা সাধারণত কী করি, নির্ণয় বললে আমরা সাধারণত শিরোনাম লিখব জুলাই মাস শেষে স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয়, এবং ঘর বানাবো তারিখ বিবরণ টাকা টাকা। তো চলো শিক্ষার্থীরা আমরা স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয়ে আশা করি তোমরা ঘরে এঁকে ফেলেছ। 2017 প্রথমেই মালিক জুলাই মাসের 1 তারিখে কী করেছে, জুলাই মাসের 1 তারিখে মালিক নগদ টাকা এবং পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছে। তাহলে আমরা এখানে লিখব নগদ অর্থ ও পণ্য নিয়ে ব্যবসা শুরু। কত টাকা, এটা হচ্ছে আমাদের নগদ টাকা ছিল আমাদের হচ্ছে 1,20,000 টাকা, এবং পণ্য ছিল আমাদের 75,000 টাকা। এই বিষয়টা হচ্ছে আমাদের জন্য কি, এই বিষয়টা হচ্ছে আমাদের জন্য মূলধন। টোটাল হচ্ছে 1,95,000 টাকা। কিন্তু খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে মালিক নগদ অর্থের পাশাপাশি পণ্য নিয়ে এসেছে। এই পণ্যকে কিন্তু আমরা ক্রয় হিসাব বলি বা ব্যয় বলে থাকি। আর আমরা জানি ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমে। এই কারণে আমরা জুলাই মাসে 1 তারিখে আবার এই পণ্যকে বাদ দিব। পণ্য নিয়ে ব্যবসা শুরু, এই পণ্যটা হচ্ছে আমাদের ব্যয়। ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমে, এই রিজনে এই 75,000 টাকা আমরা কী করব, আবার বিয়োগ দিব।
তাহলে আমাদের মূলধনের পরিমাণ কত টাকা দাঁড়ালো? 1,20,000 টাকা। এবার আমরা যাব জুলাই মাসের 4 তারিখে আসবাবপত্র ক্রয় করেছি। আসবাবপত্র ক্রয় করা আমাদের জন্য সম্পদ এবং নগদ টাকা চলে গেছে, সেটাও সম্পদ। আর এই সম্পদ বা দায়ের কোনো বিষয় স্বত্বাধিকারে আসবে না। চলে যাই 8 তারিখে। 8 তারিখে বিক্রয় আদেশ পাওয়া, এটা আমাদের লেনদেন নয়, সুতরাং এখানে আসার প্রশ্নই আসে না। জুলাই মাসের 12 তারিখে নগদে 30,000 টাকা পণ্য ক্রয়, এটা আমাদের লেনদেন। তাহলে নগদে পণ্য ক্রয়, এবং এটা আমরা এখানে কেন আনছি? কারণ এই পণ্য ক্রয় করা আমাদের জন্য ব্যয়, আর ব্যয় বাড়লে হচ্ছে মালিকানা সত্ত্ব কমে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে 30,000 টাকা আমাদের স্বত্বাধিকারে হ্রাস পাবে। এরপর রয়েছে কর্মচারী নিয়োগ, 15 তারিখে লেনদেন নয়। 20 তারিখে রয়েছে মণিহারি ক্রয়, এটাও আমাদের এখানে আসবে। তাহলে মণিহারি ক্রয়, কেন মণিহারি ক্রয় আমাদের এখানে আসবে? কারণ মণিহারি ক্রয় করা আমাদের জন্য ব্যয়, আর ব্যয় বাড়লে হচ্ছে মালিকানা সত্ত্ব কমে। সেই ক্ষেত্রে এখানে আমাদের মণিহারি ক্রয় রয়েছে 8,000 টাকা। এরপর রয়েছে চেক দ্বারা বিক্রয়, 25 তারিখে, এটাও আমাদের মালিকানা সত্ত্বে আসবে। তার কারণ হচ্ছে আমরা পণ্য বিক্রি করেছি, পণ্য বিক্রয় আমাদের জন্য কি? আয়, আর আয় বাড়লে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। সেই হিসেবে আমাদের এই 80,000 টাকা হচ্ছে আমাদের জন্য পজিটিভ, কারণ আয় বাড়লে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। এবং 30 তারিখে রয়েছে মালিক কর্তৃক উত্তোলন। তাহলে এখানে মালিক কর্তৃক উত্তোলন করলে কী হবে? প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তাহলে এটা হচ্ছে উত্তোলন। আমরা এখানে শ্রেণীবিভেদে ব্র্যাকেট দেখা দিই। উত্তোলন করেছে 5,750 টাকা। তাহলে আমরা 5,750 টাকা কী করব? বিয়োগ করব। এখন আমরা ক্যালকুলেটরে নিব। ক্যালকুলেটরে 1,95,000 থেকে 75 বাদ দিব, হবে 1,20,000। 1,20,000 থেকে 30 বাদ দিব, হবে 90। 90 থেকে 8 বাদ দিব, হবে 82। 82 সাথে আবার 80 যোগ করব, তাহলে হবে আমাদের 1,62,000। এবং ফাইনালি তার সাথে 5,750 বাদ দিব, হবে 1,56,250 টাকা। সেক্ষেত্রে এই হলো আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ। আমরা বক্স ক্লোজ করব এবং আমরা নিচে একটু উত্তর দিয়ে দিতে পারি। উত্তর কি বলেছিল? স্বত্বাধিকারের পরিমাণ, তাই না? তাহলে উত্তর স্বত্বাধিকারের পরিমাণ 1,56,250 টাকা। সেক্ষেত্রে আমরা চেষ্টা করলাম তোমাদের সাথে পুরো সৃজনশীলটি সহজে এবং দ্রুততার সাথে বোঝানোর জন্য। তো আশা করি তোমরা খাতা নিয়ে বসেছো এবং অঙ্কগুলোটা শেষ করেছো আমাদের সাথে, এবং যে অঙ্কটা এটাই আমাদের SW হিসেবে থাকবে। তো তোমাদের এই অঙ্কটাই তোমাদের SW থাকবে, এবং যেটা তোমরা করে আগামী রবিবার দিন তোমরা এই SWটা স্কুলে জমা দিয়ে দিবে। তো দেখা হবে ভিন্ন কোনো দিন, ভিন্ন কোনো ক্ষেত্রে, ভিন্ন কোনো বিষয়ে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই বাসায় মনোযোগের সাথে লেখাপড়া করো। ধন্যবাদ তোমাদের সবাইকে।